জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। গোপালগঞ্জে অনির্দিষ্টকালের জন্য জারি করা হলো কারফিউ। শুক্রবার দুপুরে ৩ ঘন্টা বিরতি দিয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক জানান, গোপালগঞ্জের বিভিন্ন প্রান্তে এখনও লুকিয়ে রয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এদিকে প্রথম দফায় ২২ ঘন্টার কারফিউতে সীমিত পরিসরে অটোরিকশা চললেও স্বাভাবিক হয়নি জনজীবন। এখন পর্যন্ত ২৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জামাল খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন আজহার লিমন। গোপালগঞ্জের প্রধান সড়ক থেকে অলিতে গলিতে এখন সাজোয়া যানের টহল। ২২ ঘন্টার কারফিউর চাদরে মোড়া গোপালগঞ্জকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনার তোড়জোড়। বিধ্বস্ত শহরকে গুছিয়ে আনতে চলছে পরিচ্ছন্নতা অভিযানও। বুধবার এনসিপির গোপালগঞ্জ সমাবেশ শেষ করে ফিরতি গাড়ি বহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার পর হতাহতের যে সহিংস ঘটনা ঘটেছে তা থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানোর প্রশাসনের এসব উদ্যোগ সকাল গড়িয়ে মধ্যাহ্নের সময়টাতে স্পষ্ট হয় এবং এই সময়টাতেই ধ্বংসস্তূপ সরিয়ে সংঘাতের সড়ককে ফেরানো হয় আগের রূপে। কিন্তু ইট পাটকেল, সিমেন্টের স্ল্যাব আর তরুণের বাঁশলাঠি সরার সঙ্গে ব্যাপক টহলের মুখে সড়কে কমে আসে মানুষেরও আনাগোনা। তাই প্রশ্ন আসে, ভয় কমল কতটা? রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, লোকজন বেরোয় না, মানুষের ভিতরে আতঙ্ক রয়েছে, ভয় রয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তা নাই, কিছু না, তা মানুষ কিভাবে বেরোবে? লোকজন তো নাই, বাইরে বেরোয় না। রিক্সা, আমরা তো রিক্সা চালাই, রিক্সারও প্যাসেঞ্জার নাই, মানে ঘর থেকে বাড়িতে বেরোয়। কথা উঠেছে, গোপালগঞ্জ তো এমন নয় যা বাংলাদেশের বাইরের কোনো ভূখণ্ড। তাহলে রাজনৈতিক অধিকার, সমাবেশ করতে পারবে না অন্য কেউ, কেন মানা হবে পুরনো সেই রীতি? আবার কেউ বলছে, এনসিপি কেন কর্মসূচির নাম পরিবর্তন করলো গোপালগঞ্জকে কেন্দ্র করে? মিশ্র প্রতিক্রিয়ায় ভারাক্রান্ত মানুষেরা কেন প্রাণ ঝরল? কেনই বা সমূলে হত্যার মতো আক্রমণ চালানোর পরিস্থিতি তৈরি করলো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের বিরোধীরা? একটা শান্তিপূর্ণ সমাবেশে একটা বিশৃঙ্খল পরিবেশ করে সাধারণ জনদুর্ভোগ এবং যেই সব লোকগুলো যারা গতকাল মারা গেছে, এইসব আশা আমরা কখনোই করি না। আইন শৃঙ্খলা বাহিনীর একটা প্রস্তুতি থাকতো, ভালো প্রস্তুতি থাকতো, এবং যদি তারা একটা ব্যালেন্স করতে পারতো আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে প্রস্তুতি নিয়ে, তাহলে প্রাণহানির ঘটনা বা সংঘর্ষের ঘটনা রোধ করে এই এনসিপির যে সমাবেশটি ছিল, এটি সমাবেশটি সফলভাবে করা যেত। এরকম ঘটনা আমরা চাই না। আমরা আগে যেরকম স্বাভাবিক সুস্থ পরিবেশ ছিল এরকম পরিবেশ চাই। কতগুলো মানুষের জীবন চলে গেল, এরকম তো হওয়ার কথা না। মানুষের এই ক্ষোভের উপসংহারে দোষ পড়ছে নিরাপত্তা বাহিনীগুলোর উপরই। যদিও দফায় দফায় পরিদর্শন শেষে বাহিনী ও কর্তৃপক্ষের কর্তারা বলছেন, এখন আর ভয় নেই, কোনো অপরাধী পালিয়ে বাঁচতে পারবে না। কোনো আতঙ্ক দেখছি না। আমরা তো যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনে শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ তাই করছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। এবং আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আমাদের যতটুকু স্ট্রেনথেন করার দরকার আমরা ততটুকুই করেছি। অবশ্য বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই কারফিউর মধ্যে গোপালগঞ্জ পুলিশ আটক করেছে অন্তত ১৪ জনকে। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথম দফার ২২ ঘন্টা কারফিউ শেষ হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফিং করেন ঢাকা বিভাগীয় কমিশনার। জানান, এর মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউয়ের বিধিনিষেধ। পুলিশের ভূমিকা ও ব্যর্থতা, কারফিউ বাড়ানোর কারণসহ নানা প্রশ্নের জবাব দেন উপস্থিত কর্মকর্তারা। কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাহির থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন। তারা এখনও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মর্মে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। পরিস্থিতি আমরা ওয়াচ করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের মনে হবে যে না সাধারণ মানুষের জন্য পরিস্থিতিটা সুখকর, ততক্ষণ পর্যন্ত আমরা এটা অব্যাহত রাখবো। এদিকে কারফিউর মধ্যে গোপালগঞ্জ পুলিশ আটক করেছে অন্তত ২৫ জনকে। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ঘটা সহিংসতার ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। দিনভর যে গুঞ্জনটি ছিল অবশেষে তাই সত্য হলো। গোপালগঞ্জে বাড়ল কারফিউ জারির মেয়াদ। প্রশাসন বলছে, দুষ্কৃতী দমনের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা কড়াকড়ি এবং নিয়ন্ত্রণ আরোপের এই পথটি বেছে নিয়েছেন, যা চলবে অনির্দিষ্ট কালের জন্য। আজহার লিমন, এখন গোপালগঞ্জ।
গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বৃহস্পতিবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ইস্যুতে গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতারও আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী। আরও বলা হয়, গোপালগঞ্জে একটি দলের জুলাই পদযাত্রার জনসমাবেশে ওই এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এই ঘটনায় কয়েকজন পুলিশ ও সাংবাদিক আহত হন। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং আগুনের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আইএসপিআর জানায়, সমাবেশে চলার সময় মঞ্চে ফের হামলা হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা করে ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয়াদের খুলনায় স্থানান্তর করা হয়। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যে কোনো দল প্রশ্ন করতে পারে, সরকারের বলার কিছু নেই, এমন মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি, এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল। আর গতকালে যেই ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক আছে, মানে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নেয়ায় বুধবার এনসিপির উপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, গোপালগঞ্জে যে পরিস্থিতি হয়েছে তা দুঃখজনক। দেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম চলবে। থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সবকিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। এটা দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, ইভেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে একথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পুরো বাংলাদেশের প্রতি দলের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও সেই কমিটমেন্ট। এ সময় তিনি গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য বিরোধিতাও করেন বলে উল্লেখ করেন। আরও লিখেছেন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়ার পরই এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করে। অভিযোগ করে নাহিদ লিখেছেন, গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে দলের লোকজনকে সমাবেশ স্থলে আসতে দেওয়া হয়নি। বিভিন্ন জায়গায় বাস আটকে দেওয়ার কথাও জানান তিনি। গোপালগঞ্জের ঘটনার পর ভোট নিয়ে মানুষের মনে শঙ্কা জেগেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও সংস্কারের রূপরেখা শীর্ষক এক আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। আলোচনা সভায় অংশ নিয়ে এবি পার্টির সভাপতি বলেন, দেশে এমন বিভেদ চলতে থাকলে আরও স্বৈরাচার ফিরে আসতে পারে। এছাড়া আলোচনা দেশে গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের পদ্ধতি নিয়ে সমালোচনা করেন জুনেদ সাকি। আপনি ৭২-এর সংবিধানকে ধরে আপনি আলোচনাটা করছেন।
এই সংবিধানের অগণতান্ত্রিক, এই সংবিধানের স্বৈরতান্ত্রিক অথবা জবাবদিহিহীন ধারা পদ্ধতিগুলো আমরা পরিবর্তনের জন্য আলোচনা করছি। যে দিবস, যে অভ্যুত্থান পালন করতে, শ্রদ্ধা জানাতে আমরা এইখানেই সভা করছি, সেটা ছিল বিদ্রোহের, সেটা ছিল দ্রোহের, সেটা ছিল প্রতিবাদের, প্রতিরোধের। তাতে আমরা জিতেছি। কিন্তু এখন প্রতিবাদ নয়, প্রতিরোধ তো নয়, এখন রেকনসিলিয়েশন, নিজেদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা। এটা আওয়ামী লীগের ডিএনএর মধ্যে আছে। পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে, যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি। সবাই বলেছে এত কিছুর পরও একটি পলাতক শক্তি, একটি রাজনীতিবিদ সম্পূর্ণভাবে যে প্রত্যাখ্যিত হয়েছে বাংলাদেশের মানুষ দ্বারা, বাংলাদেশের মাটিতে যাতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা দেওয়া, তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া, আমাদের সকলের দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে এই জায়গাটায় আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিস্টার অসহায় উল্লেখ করে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আজকের এই পরিস্থিতি মিটফোর্ডের ঘটনা থেকেই শুরু। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার খুবই দুর্বল, কারণ তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বৃহস্পতিবার সন্ধ্যায় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে শাহবাগে এসে শেষ হয় দলটির প্রতিবাদ মিছিল। গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই মিছিলে অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মিছিল শুরুর আগে বিক্ষোভ সমাবেশের নেতারা বলেন, জামায়াতের মহাসমাবেশ ও নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের হামলা অশনি সংকেত। জাতি আজ দুভাগে বিভক্ত, এক ভাগে চাঁদাবাজি, দুর্নীতি, আর অন্য প্রান্তে সত্যের পথ বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। আজকের সারা বাংলায় একটি স্লোগান হওয়ার কথা, সেইটি ফ্যাসিবাদ, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র এবং পরাজিত, নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা মনে হলো উনি মিস্টার অসহায়। উনি কি মিস্টার অসহায়? উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। এক নম্বর দুর্বলতা আপনার ভিতরে। আমি এই প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় দলটির নেতারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগ যুবলীগের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুরে নগরীর সাহেব বাজারে ছোট ছোট মিছিল নিয়ে আসে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে সেখানে একটি পথসভার আয়োজন করে দলটি। এ সময় নেতাকর্মীরা গোপালগঞ্জে পথযাত্রায় এনসিপি নেতাদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগরের জামায়াত ইসলামী। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। কড়া নিরাপত্তায় খুলনা থেকে প্রথমে ফরিদপুরে জুলাই পদযাত্রা করে এই হুঁশিয়ারি দেন নাহিদরা। পরে সেখান থেকে রাজবাড়ীতে পদযাত্রা করে আওয়ামী লীগ নির্মূলের ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। লীগ নির্মূলের মধ্য দিয়েই দেশ ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। আর নাহিদ ইসলামের বক্তব্যে উঠে আসে কিভাবে মুজিববাদ দেশকে বিভাজিত করেছে। এ সময় রাজবাড়ীর পুত্রবধূ ডক্টর তাসনিম জারার পক্ষ থেকে এলো প্রতিশ্রুতি দেন স্থানীয়দের স্বাস্থ্যসেবা সহ জীবনমান উন্নয়নের। সকল বাধা উপেক্ষা করে 64 জেলায় পদযাত্রা করেই ঘরে ফেরা হবে বলে জানান এনসিপি নেতারা।
আর ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণায় কর্মী সমর্থকদের জড়ো হবার আহ্বান জানান নেতারা। আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ। আমরা সবাই মাঠে এই জন্যই নেমেছি যাতে দেশটা সুন্দর হয়, দেশটা যাতে সকল নাগরিকের হয়। সেই জন্য যা যা সংস্কার করা প্রয়োজন, যা যা পরিবর্তন করা প্রয়োজন আমরা সব কিছু করে ছাড়বো। এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ, এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। জুলাই সনদ তৈরির ক্ষেত্রে প্রক্রিয়া স্বচ্ছ ও দৃশ্যমান করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৃহস্পতিবার যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান ডক্টর ইউনূস। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার সহ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। নির্বাচন কমিশনের নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে ইসি। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি পর্যবেক্ষক নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন ১৫টির বেশি শর্তারোপ করে নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা ২০২৫ এর অনুমোদন দেয়। শিগগিরই সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে পর্যবেক্ষক নেয়ার কথাও জানায় কমিশন। বিচার বিভাগের টেকসই স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এ সুযোগ হারালে দীর্ঘমেয়াদে বিচার ব্যবস্থা কাঙ্ক্ষিত সংস্কার থেকে বঞ্চিত হতে পারে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মরণ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে একটি বড় সুযোগ এসেছে বিচার বিভাগের কাঠামোগত সংস্কার ও স্বাধীনতা নিশ্চিত করার। বিচারপতি বলেন, এই সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল, আর তাই সময় উপযোগী পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ সুযোগ আর নাও আসতে পারে। এ সময় বিচার বিভাগকে প্রশাসনের বাইরে এসে স্বাধীনভাবে কাজ করার লক্ষ্যে সরকারের কাছে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের দাবি জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। To secure a meaningful and sustainable independent existence of the judiciary in these times most momentous, failing which we as a nation run the real risk of squandering a historic opportunity at ensuring the systemic entrenchment of the rule of law and democratic governance. আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে এসে কাজ করুক। একইভাবে আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ থেকে এমন কোনো বিচারপতি তার বুদ্ধিভিত্তিক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে বিপন্ন করবে না। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের উত্তরণ ব্যাহত করতে ফাঁদ পাতা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বিশৃঙ্খলা হচ্ছে। জুলাই শহীদদের স্মরণে
টিএসসি মিলনায়তনে এক স্মরণ সভায় একথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদদের স্মরণে টিএসসি মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের 142 জন শহীদ হলেও কেন গ্যাজেটভুক্ত করা হয়নি প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নির্দিষ্ট দলের নয়, সকল কৃতিত্ব জনগণের। গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশ বিনির্মাণ করার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা এনসিপির সমালোচনা করে বলেন, অযথা গোপালগঞ্জ গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে এনসিপি। বিএনপি ঐক্যের স্বার্থে সংযম আচরণ করছে বলেও জানান তারা। পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। নির্বাচন হতে দেওয়া যাবে না। এই দেশের মানুষ তারা বরাবরই সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারা তাদের যে দাবি সে দাবিকে আদায় করে নিয়েছে। এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে এজন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে জাসাস আয়োজিত প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি। লন্ডনে বৈঠকের পরেও কেন ষড়যন্ত্র হচ্ছে এমন প্রশ্ন তোলেন জয়নুল আবেদিন ফারুক। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় এজন্যই রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন তিনি। গোপালগঞ্জ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার জন্যই এখনও ষড়যন্ত্র চলছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে কঠিন জবাব দেওয়া হবে। কার ইঙ্গিতের শয়তান গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নেতাদের উপর হামলা চালানো? এই হামলা পরিকল্পিত। আপনারা যেই পথে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে আবার রসাতলে নেওয়ার, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশে আবার একটি নির্বাচিত সরকার কায়েম হোক, এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। দুপুরে বরিশাল নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর যুবদল। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যানার ফেস্টুন সহ অংশ নেয় মহানগরের 30টি ওয়ার্ডের নেতাকর্মীরা। এ সময় দলটির নেতারা অভিযোগ করেন, বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক করে দ্রুত নির্বাচনের দাবি করেন তারা। এদিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সদস্য সচিব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দলগুলো একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করলে নির্বাচনী ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে রাজনৈতিক সহনশীলতা ও সহ অবস্থান ধরে রাখার আহ্বান জানান তিনি। পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদের উচ্চ কক্ষে সম্পূর্ণ সংখ্যানুপাতিক পদ্ধতি চায় খেলাফত, তবে নিম্নকক্ষে মিশ্র পদ্ধতিতে পিআর চায় দলটি। চলমান নির্বাচনী ব্যবস্থা শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 223 প্রার্থী ঘোষণা করেন দলটির আমির। সংবাদ সম্মেলনে গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় নিন্দা জানায় খেলাফত মজলিস। নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই রাজনৈতিক প্রতিযোগিতা এত দ্রুত, এত অল্প সময়ে রাজনৈতিক
হানাহানিতে পরিণত হওয়াটা কোনোভাবেই দেশ এবং জাতির জন্য কল্যাণকর কিছু হতে পারে না। এই জন্য আমরা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদাত্ত আহ্বান জানাই যে প্রতিযোগিতার জায়গায় প্রতিযোগিতা থাকবে, ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐক্যকে অটুট এবং বহাল রাখতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতনে যাত্রাবাড়ি এলাকার মানুষের সংগ্রাম স্টালিনগ্রাদের মতো ইতিহাস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশে বিনির্মাণে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদদের ফিরে আসার সম্ভাবনা প্রতিহত করতে হবে। বাংলাদেশ 15.5 বছর সেই শাপলা ম্যাসাকার থেকে শুরু করে অসংখ্য ম্যাসাকার ফেস করেছে। অসংখ্য হত্যার কারণ ঘটেছে হাসিনার হাত দিয়ে। গুম হয়ে যাওয়া ব্যক্তিদের আর্তনাদ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ 15.5 বছর ধরে বাংলাদেশ দেখেছে। এই যাত্রাবাড়ির তরুণরা, ছাত্র জনতা, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই প্রতিরোধের কারণে আজকের বাংলাদেশ। বন্ধুরা, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে। ফ্যাসিবাদকে প্রতিহত করতে হয়, প্রতিবার দাঁড়াবার সময়। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি 24শে জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। শুনানির শুরুতে মামলার পলাতক 2 আসামি তাজউদ্দিন ও মোহাম্মদ হানিফের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে ওই আসামিদের পক্ষে টেস্ট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় 13 আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 10,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এই রায় দেন। এ সময় সাজাপ্রাপ্ত 13 আসামির মধ্যে হাজির ছিলেন 7 জন, বাকি 6 জন পলাতক রয়েছেন। দীর্ঘ 8 বছর পর ব্যবসায়ী সৈয়দ আলী হত্যার রায়ে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার। এর আগে 2016 সালে 23 মার্চ করিমগঞ্জের নিয়ামতপুর বাজারে ঔষধ আনতে ফার্মেসিতে গিয়েছিলেন সৈয়দ আলী। তখন পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় ঘাতকরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয় সৈয়দ আলীকে। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 29 মার্চ মারা যান তিনি। পরের দিন নিহতের বড় বোন পারভিন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 10ম শ্রেণীর শিক্ষার্থী সহ একই পরিবারের 3 জনকে ছুরিকাঘাত করে এক যুবক। বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। জানা যায়, রাতে হঠাৎ বাড়িতে ঢুকে শিক্ষার্থীর ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছুরিকাঘাতে নিহত হন বন্যার ভাবি ও দাদি। গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করে রাতে দোষীকে আটক করে বলে জানান পুলিশ। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার চরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এরই মধ্যে ঘাতক বড় ভাই লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিশ্বম্ভর
লুৎপুর উপজেলার চরগাঁ গ্রামের বাসিন্দা সহোদর লুৎপুর রহমান ও মজিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমির ভাগ নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাতে স্থানীয় মসজিদে নামাজ পড়তে যান ছোট ভাই মজিবুর রহমান। তখন নামাজরত অবস্থায় বড় ভাই লুৎফুর রহমান মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে ছোট ভাই মজিবুরকে আঘাত করলে মসজিদেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ঘাতক বড় ভাইকে আটক করেছে। টানা ১৭ দিন ধরে স্বতন্ত্র কাউন্সিল গঠনের এক দফা এক দাবিতে মানববন্ধন চালিয়ে যাচ্ছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন ৩টি প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৫ বছর ধরে আলাদা কাউন্সিল ছাড়া এই চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে অভিযোগ করেন তারা। বলেন, বারবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। টানা ১৬ দিনের আন্দোলনের পর আজ সংশ্লিষ্ট অধ্যাপক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরেকবার, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অতিবৃষ্টি ও বন্যায় বুধবার ৬৩ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ভবন ধসে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে জানায় দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আহত হয়েছেন কমপক্ষে ২৯০ জন। অতিবৃষ্টি ও বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে রাওয়ালপিন্ডিতে ইতিমধ্যেই বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে পাঞ্জাব প্রদেশের বেশ কয়েকটি এক্সপ্রেসওয়েতে যান চলাচল। শিডিউল বিপর্যয়ে পড়েছে বিমান চলাচল। পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করে প্রদেশটির মুখ্যমন্ত্রী। উদ্ধার অভিযানে দমকল কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে বেশ কয়েকটি হেলিকপ্টারও। এর আগে গত জুন থেকে মৌসুমি বৃষ্টি ও বন্যায় মৃত্যু হয় ১৮০ জনের। সম্প্রতি বিশ্বজুড়ে হঠাৎ করে বাড়ছে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার প্রকোপ। রাশিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান সহ বেশ কয়েকটি দেশে এক সপ্তাহের ব্যবধানে প্রবল বৃষ্টিপাত ও তার প্রভাবে ধ্বংসযজ্ঞ দেখা গেছে। টেক্সাসের পর এবার নিউ ইয়র্ক, নিউ জার্সিতে ও নর্থ ক্যারোলিনায় বর্ষার তাণ্ডব দেখেছে যুক্তরাষ্ট্রবাসী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার বার্লিংটনে আকস্মিক বন্যায় রাস্তায় পানি জমে যায়। একই দিনে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন এলাকা। কয়েকদিন আগেও যেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল, সেখানেই এখন রাস্তায় জমেছে হাঁটু সমান পানি। এদিকে দক্ষিণ কোরিয়ার ওসান শহরে প্রলয়ঙ্কারী বৃষ্টিতে ধসে পড়ে একটি ১০ মিটার উঁচু দেয়াল, যার নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জাপানের ফুজি শহরে টানা বর্ষণে সড়ক জুড়ে পানি জমেছে। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ায় এই চরম বৈচিত্র্য বিশেষজ্ঞদের নতুন করে ভাবাচ্ছে। বিশ্বব্যাপী দাবানলের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, তুরস্ক ও গ্রিস সহ একাধিক দেশে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী, তবে শুষ্ক আবহাওয়া, কম আর্দ্রতা ও দমকা বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে দাবানলের বিস্তার রোধে দিনরাত কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। ইতোমধ্যেই ৬৪,০০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। এদিকে আগুনে পুড়ে গেছে ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ। কানাডার ম্যানিটোবা প্রদেশে দাবানলের আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছেন ১০০ জন মেক্সিকান ফায়ার ফাইটার। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের তেকিরদাগ প্রদেশের সয়কয় জেলায় দাবানলের তীব্রতা বেড়েছে দ্বিতীয় দিনে। গ্রিসেও দাবানল অব্যাহত রয়েছে। অ্যাথেন্সে বিমানবন্দর থেকে ধোঁয়ার ঘন স্তর দৃশ্যমান ছিল। বিশেষজ্ঞরা বলছেন
এখনই পদক্ষেপ না নিলে আগামীতেও এমন দুর্যোগ বাড়তে থাকবে। পাঁচ বছর পর পাকিস্তানের সরকারি বিমান সংস্থার PIA এর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাজ্য। বিমান চলাচলে নিরাপত্তা ব্যবস্থার উন্নতির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটি। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, যা PIA বেসরকারীকরণের প্রচেষ্টার মধ্যেই এই ঘোষণা আসলো। যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট পরিচালনায় এখন আবেদন করতে পারবে সংস্থাটি। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, এটি তার দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। 2020 সালে পাকিস্তান বিমান সংস্থা একটি ফ্লাইট দুর্ঘটনায় প্রাণ হারান 97 জন। এর জেরে পাইলটদের লাইসেন্সের বৈধতা নিয়ে তদন্ত শুরুর পর দেয়া হয় এই নিষেধাজ্ঞা। কয়েক মাস আগে ইউরোপীয় ইউনিয়ন তাদের 4 বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়। ইরাকের পূর্বাঞ্চলীয় আল কুট শহরের একটি সুপার মার্কেট ও রেস্টুরেন্টে ভয়াবহ আগুনে 60 জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম INA এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। বৃহস্পতিবার রাতে শহরটির একটি 5তলা ভবনে আগুন লেগে যায়। মুহূর্তেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে তা। দমকল বাহিনীর সারা রাতের চেষ্টায় সকালে নিয়ন্ত্রণে আসে আগুন। ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে এই কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানান দেশটির প্রাদেশিক গভর্নর মোহাম্মদ আল মায়াহি। আগামী 48 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করার কথা জানান তিনি। এই ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক জানিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের কোমল পানীয় কোকা কোলায় কর্ন সিরাপের বদলে আখের চিনি ব্যবহারের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানায়, আখের চিনি ব্যবহারের বিষয়ে কোকা কোলা কোম্পানি সম্মত হয়েছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া কোকা কোলার পানীয়গুলোতে এখন থেকে প্রকৃত আখের চিনি ব্যবহার করা হবে। সম্প্রতি কর্ন সিরাপ ব্যবহারের স্বাস্থ্য ঝুঁকি বাড়া নিয়ে উদ্বেগ জানান মার্কিন স্বাস্থ্যমন্ত্রী। প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোকা কোলার একজন মুখপাত্র। তবে মেক্সিকো, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে কোকা কোলায় আখের চিনি ব্যবহৃত হয়। তবে যুক্তরাষ্ট্রে আখের চিনি ব্যবহারের সিদ্ধান্তে হুমকির মুখে পড়তে যাচ্ছে ভুট্টা চাষিরা। পরিবহন থেকে সামরিক খাত, দ্বিপক্ষীয় বাণিজ্য থেকে জাতীয় নিরাপত্তা, বিস্তৃত পরিসরে ঐতিহাসিক এক চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য ও জার্মানি। বৃহস্পতিবার নয়া জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের প্রথম যুক্তরাজ্য সফরে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে জার্মান চ্যান্সেলর। ফরাসি প্রেসিডেন্টের 3 দিনের ব্রিটেন সফরের পর জার্মান চ্যান্সেলরের এই সফর ইঙ্গিত করে ইউরোপের এই 3 পরাশক্তি অঞ্চলটিতে বড় ধরনের কৃতিত্ব স্থাপন করতে যাচ্ছে। রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে থাকা বিশ্বকে পথ দেখাতেই পরপর যুক্তরাজ্যে পাড়ি দিলেন ফ্রান্স ও জার্মান রাষ্ট্রপ্রধান। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিটন তাসকিনরা লম্বা সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলে দুদল। বুধবার রাতে সিরিজের শেষ টি-20 ম্যাচটি খেলে সকালেই দেশের পথে উড়াল দেন লিটন তাসকিনরা। এক ফ্লাইটেই ফেরেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে একে একে বেরিয়ে আসেন তারা। দেশে ফিরে আজকের দিন বিশ্রামে কাটাবেন লিটনরা। আগামীকাল থেকেই শুরু করবেন পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি।
স্টার্ট করেছি আমরা কিন্তু খুব ভালো টেস্ট খেলে, যে টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন। এরপর আমাদের টেস্ট একটা ভালো যায়নি। ওডিআই সিরিজে কিন্তু একটা জিনিস আমরা ভালো হচ্ছে যে একটা ম্যাচ, ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাক করেছিল সেকেন্ড ম্যাচে, ওইটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল। এরপর হয়তো বা সিরিজ জিততে পারিনি, বাট ফার্স্ট ম্যাচ T20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি, আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারি। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ T20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কাকে সিরিজ হারানো দল নিয়েই মিরপুরে খেলবে বাংলাদেশ। এর আগে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে তাদের মাটিতে সিরিজ হারিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও T20-তে আত্মবিশ্বাসী ছিল লিটন দাসের দল, যার ধারাবাহিকতা বজায় রাখতে অপরিবর্তিত দলেই বিশ্বাস রেখেছে টিম ম্যানেজমেন্ট। আগামী 20 জুলাই মিরপুরে প্রথম ম্যাচের পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 24 জুলাই। সিরিজ সামনে রেখে শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করবে সফররত পাকিস্তান, আর শুক্রবার বিশ্রাম নিয়ে শনিবার থেকে প্রস্তুতি শুরু করবে লিটন দাসের দল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।